এই পর্যায়ে ইয়াদের মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। অলি এবার সহ্য করতে না পেরে কেঁদে ওঠে। আর যাই হোক, স্বামীর হাতে তারই ভাইকে খুন হতে সে দেখতে পারবে না। অলি এবার সুযোগ পেয়ে আলভি আর ইয়াদের মাঝে এসে দাঁড়ায়। অলিকে দেখে আলভি এক মুহূর্তের জন্য থমকে গেল। সাথে সাথেই অলি আলভিকে জড়িয়ে ধরে। অলির উষ্ণ আলিঙ্গনে আলভির হাত ঢিলে হয়ে আসে। ফলস্বরূপ ইয়াদ ছাড় পেয়ে ফ্লোরে বসে পড়ল। বাড়ির সবাই হন্তদন্ত হয়ে রুমে আসতেই অলি আর আলভিকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। আলভি শক্ত করে অলিকে জড়িয়ে ধরে আছে। এরই মাঝে নূর নাহারের চোখ চায় ইয়াদের দিকে। তোকে বলেছি একটা পেয়ার কেটে দিতে, আর তুই আমার কথা সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলে যাচ্ছিস। জানিস না স্বামীর সেবা করলে সওয়াব হয়? রূপসা ঘুলে এসে ইয়াদের কথা মতো নাশপাতি কাটতে লাগল। এরই মাঝে তার নজর যায় ড্রয়িং রুমে বসে থাকা অলি আর আলভির দিকে। এই সময়টাতে তারা দুজন বাদে ড্রয়িং রুমে আর কেউ নেই। ডাইনিং রুম থেকে অলি আর আলভি যেই সোফাতে বসে আছে সেই সোফার পেছন সাইড দেখা যাচ্ছে। আলভি এক টুকরো আপেল অলির মুখের সামনে ধরে খাওয়ানোর চেষ্টা করছে। আমি খাবো না। অলির কথা শুনে আলভির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ওকে, তাহলে আমাকে খাইয়ে দাও। অলি আলভির আগ থেকে আপেলের টুকরোটা নিতে চাইলে আলভি বাধা দিয়ে বলে, হাত দিয়ে নয়। আলভি ইশারায় কিছু বলতেই অলি একটা শুষ্ক ঢোক গিলে আশেপাশে তাকালো। নার্ভাসনেসের কারণে ডাইনিং রুমে থাকা ইয়াদ আর রূপসাকে সে দেখতে পেল না। কি হলো, এত কি দেখছ? অলি লজ্জায় আড়ষ্ট হয়ে দূরে সরে যেতে চাইলে আলভি তার কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নেয়। আমার ক্ষুধে লেগেছে, তাড়াতাড়ি করো, মরে যাচ্ছি। আলভির হিসিসিয়ে বলা কথাটা শুনে অলির গলা শুকিয়ে আসছে। আলভি উত্তরের অপেক্ষা না করেই অলির মুখে আপেলের টুকরো ঢুকিয়ে দিল। এটা ড্রয়িং রুম। অলি কথাটা শেষ করতে পারল না, তার আগেই আলভি এক হাতে অলির কোলে থাকা আরিশের চোখ জোড়া ঢাকল, আরেক হাতে আলভির ঘাড় চেপে ধরে তার অধর জোড়া নিজের অধরদ্বয় দ্বারা কামড়ে ধরল। এরকম দৃশ্য দেখার জন্য রূপসা মোটেও প্রস্তুত ছিল না। বেখেয়ালি হয়ে নাশপাতি কাটতে গিয়ে রূপসার হাত কেটে যায়। অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, আহ। ইয়াদ ফোন চাপছিল। রূপসার আর্তনাদ শুনে তার দিকে তাকাতেই ইয়াদ ঘাবড়ে যায়। রূপসার দৃষ্টি অনুসরণ করে ড্রয়িং রুমের দিকে তাকাতেই ইয়াদ ভূত দেখার মতো লাফিয়ে উঠল। তড়িৎ গতিতে রূপসার সামনে দাঁড়িয়ে রূপসার চোখ জোড়া চেপে ধরল। তারপর নিজেও চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, ওহ গড, ভাইয়া এসব কি শুরু করল? রুম থাকতে শেষ পর্যন্ত ড্রয়িং রুমে? ইয়াদ যেই হাত দিয়ে রূপসার চোখ জোড়া চেপে ধরে রেখেছে সেই হাত ভেজা অনুভব করল। ইয়াদ বিরক্ত হয়ে রূপসাকে টিনি টুনে কিচেনে নিয়ে গেল। হাত সরিয়ে রূপসার ওড়নায় মুছতে মুছতে বলল, তোর চোখে এত পানি আসে কোত্থেকে? এরকম রোম্যান্টিক সিন দেখে কাঁদে কেউ, নাকি অতিরিক্ত আবেগী হয়ে পড়েছিস? রূপসা উত্তর না দিয়ে চলে যেতে নিলে ইয়াদ তার বাহু চেপে ধরে। দেখি, হাত কেটে গেছে। ইয়াদ এক হাতে রূপসাকে ধরে রেখে আরেক হাতে কিচেনে থাকা ফার্স্ট এইড বক্সটা বের করল। তারপর হাতে ব্যান্ডেজ পেঁচাতে পেঁচাতে বলল, তোর কি মনে হয় ভাইয়ার স্পার্ম অলৌকিকভাবে ভাবির গর্ভে স্থানান্তরিত হয়ে দিয়েছিল? ইয়াদের কথা শুনে রূপসার মাথায় যেন বজ্রপাত হলো। ভাইয়া মহান হতে পারে, কিন্তু আমার থেকে বেশি নয়। তুই যদি ভেবে থাকিস সে নিজের বউকে শোকেসে সাজিয়ে রাখে, তাহলে ভুল ভাবছিস। রূপসা এবার শব্দ করে কেঁদে ওঠে। এইসব বলবে না। আমার মনে আছে এভি বিয়ের পরেও আলাদা রুমে থাকত। তো ভাবি তো বিয়ের আগে থেকেই প্রেগনেন্ট ছিল। শুধু সম্পর্ক বৈধ দেখাতে ভাইয়া সবাইকে একটা আজগুবি কাহিনী বানিয়ে শুনিয়ে দিয়েছে। তুমি অত কিছু জানলে কিভাবে? কোনো একভাবে জেনেছি। রূপসা মৃদুস্বরে জিজ্ঞেস করল, আর কি কি জানো তুমি? সেসব জেনে তোর কাজ নেই। শুধু জেনে রাখ, তোকে ভাইয়াকে ভুলে যেতে হবে। রূপসা বাম হাতে চোখ মুছে অভিমানী সুরে বলল, তাকে ভুলে যাওয়া মানে আত্মঘাতী হওয়া। তাকে ভুলে যাওয়া মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করা। ইয়াদ এক মুহূর্ত থামল। পর মুহূর্তেই রূপসার চোখে চোখ রেখে বলে উঠল, তুই যেই মুহূর্তে ভাইয়াকে সম্পূর্ণরূপে মন থেকে মুছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবি, ঠিক সেই মুহূর্তে আমি নিজের ভালোবাসা দিয়ে তোকে নতুন করে বাঁচতে শেখাবো।
তবে মনে রাখিস, তোর মনের মধ্যে ভাইয়া থাকা অবস্থায় আমার ভালোবাসার স্বাদ তুই গ্রহণ করতে পারবি না। বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসতে চাই। দয়া করে হারাম অনুভূতিগুলোকে কবর দিয়ে আমার ভালোবাসার স্বাদ গ্রহণ কর। ইয়াদের কথাগুলো শুনে রূপসার গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। শেষমেশ রূপসা দিশেহারা হয়ে ইয়াদকে জড়িয়ে ধরল। তোমার ভালোবাসার স্বাদ অনুভব করার জন্য আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে প্রস্তুত। ধরণীর বুকে বেশ আয়োজন করেই রাত্রি নেমেছে, তা আকাশে থাকা তারকারাজি দেখেই বোঝা যাচ্ছে। অলি ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে, সামনেই দাঁড়িয়ে আছে ইয়াদ আর রূপসা। আলফি তাদের দিকে তাকিয়ে এক হাতে কপাল চেপে ধরে বসে আছে। তোদের দুটোর টাইম ওভার হয়ে গেছে। বলেছিলাম অলি ফিরে এসেই তোদের শাস্তি নির্ধারণ করবে, ভুলে যাসনি নিশ্চয়ই? আলভির কথার প্রতিউত্তরে ইয়াদ হ্যাঁ বোধক মাথা নাড়ে। রূপসা মনমরা হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। অলি ভ্রূম কুচকে আলভির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি কি শাস্তি দেব? আপনার আদরের ভাই বোন, যদি মনে হয় ওনারা শাস্তি পাওয়ার মতো কিছু করেছে, তাহলে সেই শাস্তি আপনি নিজে থেকেই দিন। আলফি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করল। আমার ভাই বোন বলেই শাস্তিটা তুমি ঠিক করবে, কারণ আমি যদি শাস্তি ঠিক করি সেক্ষেত্রে তোমার কাছে পর্যাপ্ত বলে মনে নাও হতে পারে। অলির ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। যেদিন আলোর জন্ম হয়েছিল সেদিন আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল তোমার এই ভাই। আপনি ভাবতে পারছেন, সেদিন যদি আমি মরে যেতাম তাহলে কি হতো? আমি কি পারতাম ওনাদের শাস্তি নির্ণয় করতে? তাহলে আপনি ধরেই নিন না কেন যে আমি মরে গেছি। কথাটা শুনে আলভি রক্তচোখে ইয়াদের দিকে তাকায়, চোখের পলকে তেড়ে গিয়ে ইয়াদের গলা চেপে ধরে। আলভি এই ঘটনা সম্পর্কে অবগত ছিল না। সে ধরে নিয়েছিল রিফাত, সিদ্দিক আর ইয়াদের সাথে মিলে অলি আর রূপসা অলিকে মেরে ফেলার প্ল্যানে সামিল ছিল, কিন্তু ইয়াদ এরকম কিছু করেছে ভেবেই তার মাথায় রক্ত উঠে গেছে। গলা চেপে ধরাতে ইয়াদের দম আটকে আসছে। সে নিজেকে ছাড়াতে চাইলেও কোনোভাবেই আলভির হাত সরাতে সফল হল না। রূপসা এতক্ষণ যাবৎ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও ইয়াদের অবস্থা ক্রমশ খারাপ হতে দেখে নিজেকে সামলে রাখতে পারল না। সে দৌড় দিয়ে গিয়ে আলভির হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল। এক পর্যায়ে বলে উঠল, ভাই ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ও কিচ্ছু করেনি, সব আমি করেছি, তুমি আমাকে মেরে ফেলো, ওকে ছেড়ে দাও ভাইয়া। আলভি রূপসার কথা কানেই নিল না, বরং আরও দ্বিগুণ ক্ষিপ্ততা সহিত ইয়াদের গলা চেপে ধরল। ওর একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। দরকার হলে ওকে মেরে আমি জেলে যাব, তবু ওকে ছাড়ব না। রূপসার কান্নার মাত্রা বেড়ে গেল। দিক বিদিক শূন্য হয়ে সে এক ছুটে অলির পা জড়িয়ে ধরল। ভাবি, ভাইয়াকে আটকাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, ভাইয়া ইয়াদকে মেরে ফেলবে, আটকাও। রূপসার মুখ থেকে ভাইয়া আর ভাবি ডাক শুনে অলি ভরকে গেল। সাথে সাথে আলভির অবস্থা দেখেও তার হাত পা কাঁপছে। ইয়াদকে বা মেরে যে আলভি থামবে না এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার উপর রুমটা সাউন্ড প্রুফ। অলি কি করবে ভেবে পেল না। দয়া করো, ভাইয়াকে আটকাও। রূপসার আহাজারে অলির ভাবনায় ছেদ পড়ে। টালমাটাল পায়ে বসা থেকে উঠে দাঁড়ায়। আরিশকে বিছানায় শুইয়ে দ্রুত পায়ে আলভির দিকে এগিয়ে যায়। প্রথমে আলভির হাত সারাতে চাইলেও পারল না। কি করছেন এসব? থামুন, আল্লাহর দোহাই লাগে, এমন করবেন না, ছেড়ে দিন ওনাকে। আলভি এক হাতে অলিকে ঠেলে সরিয়ে দিল। অলি এবার পেছন থেকে আলভির শার্ট টেনে ধরে রূপসার উদ্দেশ্যে বলল, তুমি গিয়ে বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসো, দেরি করো না, তাড়াতাড়ি যাও। রূপসা হ্যাঁ বোধক মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গেল। ইয়াদকে ফ্লোরে বসে হাঁপাতে দেখে সে চিন্তিত হয়ে পড়ল। এ কি হয়েছে বাবা? ইয়াদ দ্রুত হাতে চোখ মুখ মুছে স্বাভাবিক হতে চাইল, কিন্তু পারল না। হলুদ রঙের শার্টে লেগে থাকা রক্ত দেখে নূর নাহার বিচলিত হয়ে পড়লেন। রূপসা তো ইয়াদের বাম বাহু আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছে। বাড়ির প্রত্যেকটা সদস্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাদের চারজনের দিকে তাকিয়ে আছে। হয়েছেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। ইয়ামিন মির্জার প্রশ্নে আলভির হুঁশ ফিরে। অলি আলভির নিচের শার্ট খামচে ধরে দাঁড়িয়ে আছে। ভয়ে সারা শরীর থরথর করে কাঁপছে। এর আগে আলভিকে এতটা রেগে যেতে দেখেছিল যেদিন রূপসা অলিকে নিয়ে কটূক্তি করেছিল। এর বাইরে আলভিকে এতটা হিংস্র রূপ ধারণ করতে দেখেনি। রাত 10টা। ড্রয়িং রুমের সোফায় সবাই গোল হয়ে বসে আছে।
ইয়াদ কিছুটা স্বাভাবিক হতেই নিজ মুখে নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছে। তার এইসব কর্মকাণ্ডের কথা শুনে নূরনাহার শাড়ির আঁচলে মুখ গুজে কান্নায় ভেঙে পড়েন। এগিয়ে গিয়ে ইয়াদের গালে চড় বসিয়ে দেন। ছি, লজ্জা করল না ভাইয়ের সাথে এমন কিছু করতে? এভি তোকে মারবে কি? আমি নিজেই তোকে মেরে ফেলব। নূরনাহার আবারও ইয়াদকে চড় মারতে নিলে রূপসা সামনে এসে দাঁড়ায়। ফলস্বরূপ চড়টা গিয়ে তার গালে লাগে। রূপসা মাথা নিচু করে বলল, সব দোষ আমার, আপনারা ইয়াদকে কিছু বলবেন না, ও আমার জন্যই এসব করেছে। ইয়ামিন